আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স। আজকের ভিডিও টিউটোরিয়ালটি এভিডেন্স অ্যাক্টের উপরে প্রাথমিক ধারণা অর্থাৎ ইন্ট্রোডাকশন টু এভিডেন্স অ্যাক্ট। এটি করার উদ্দেশ্য হচ্ছে আমার নিজের আইন চর্চা প্লাস যারা ল স্টুডেন্ট আছেন তাদের পাঠ্যক্রমে কিছুটা সহায়ক ভূমিকা পালন করা। ওকে, তাহলে চলুন আমরা চলে যাই আমাদের মূল আলোচনায়। ডিয়ার ভিউয়ার্স, আজকের আলোচনার মূল বিষয় হচ্ছে দ্য এভিডেন্স অ্যাক্ট 1872। প্রথমেই এভিডেন্স অ্যাক্টের এভিডেন্স শব্দটির লেক্সিকোগ্রাফিক্যাল মিনিংটি আমাদের জানা দরকার, অর্থাৎ এভিডেন্স শব্দটি কোথা থেকে কিভাবে এসেছে। এভিডেন্স শব্দটি এসেছে ল্যাটিন ওয়ার্ড এভিডেন্স এভিডেন্ট অ্যান্ড এভিডিয়া এই শব্দ দুটির থেকে এভিডেন্স শব্দটির উৎপত্তি, যার অর্থ হচ্ছে to show clearly, to prove or to discover clearly, অর্থাৎ কোনো কিছুই সম্পূর্ণ সন্দেহাতীতভাবে প্রমাণ এবং আবিষ্কার করা এই এভিডেন্স শব্দটির অর্থ। সুতরাং আমরা এভিডেন্স শব্দটির উৎপত্তি অর্থাৎ লেক্সিকোগ্রাফিক্যাল মিনিং জানলাম। ডিয়ার ভিউয়ার্স, এভিডেন্স অ্যাক্ট জানার আগে আমাদের জানা উচিত দ্য হিস্ট্রি অফ এভিডেন্স অ্যাক্ট 1872, অর্থাৎ এভিডেন্স অ্যাক্ট কিভাবে আমাদের এই বাংলাদেশে এসেছে। ডিয়ার ভিউয়ার্স, এভিডেন্স অ্যাক্ট আইনটি, এই আইনের যাকে জনক বলা হয়, ফাদার অফ এভিডেন্স অ্যাক্ট বলা হয়, তার নাম হচ্ছে স্যার জেমস স্টিফেন। তিনি এই আইনটি লিখেছিলেন এবং এই আইনটি পাশ হয়েছিল ব্রিটিশ পার্লামেন্টে 1872 খ্রিস্টাব্দে। As well as it was introduced in British India, অর্থাৎ যখন অবিভক্ত ভারত ছিল, ভারতে ব্রিটিশের শাসনে ছিল, তখন 1872 সালে এই এভিডেন্স অ্যাক্টটি পার্লামেন্টে পাশ হয়ে আইন আকারে আসে এবং তখন থেকে আজ অবধি এটি প্রচলিত আছে। ভারত এবং পাকিস্তান যখন স্বাধীন হয়, অর্থাৎ 1947-এ 14ই আগস্টে স্বাধীন হয় পাকিস্তান এবং 15ই আগস্টে স্বাধীন হয় ইন্ডিয়া। এই পাকিস্তান এবং ইন্ডিয়া স্বাধীন হওয়ার পর থেকে এই এভিডেন্স অ্যাক্ট 1872 ভারত এবং পাকিস্তানে চলে আসছে, ব্যবহৃত হয়ে আসছে। পরবর্তীতে 1971 সালে, আফটার দ্য ইন্ডিপেন্ডেন্স অফ বাংলাদেশ ইন 1971, the act continues to be in force in Bangladesh. That means বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে 1971 সালের পর থেকে বাংলাদেশেও এই এভিডেন্স অ্যাক্ট 1872টি কার্যকর রয়েছে। এখানে একটা কথা বলে রাখি, সিআইএফ, দ্যাট মিন্স কাম ইনটু ফোর্স, কখন থেকে এই আইনটি কার্যকর হয় সেই ডেটটি হচ্ছে 1 সেপ্টেম্বর 1872, অর্থাৎ 1872 সালের 1 সেপ্টেম্বর থেকে এই এভিডেন্স অ্যাক্ট আইনটি কার্যকর হয়ে আসছে। ডিয়ার ভিউয়ার্স, আমাদের জানা দরকার আসলে এই এভিডেন্স অ্যাক্ট এর ক্যাটাগরি, অর্থাৎ এটা কী ধরনের আইন। এই ক্যাটাগরি সম্বন্ধে যদি আমাদের জানতে হয়, তাহলে আমাদের প্রথমেই জানতে হবে হোয়াট ইজ ল অ্যান্ড হোয়াট টাইপস অফ ল, হাউ মেনি টাইপস অফ ল। এখানে আমি একটা ডেফিনিশন তুলে ধরার চেষ্টা করেছি। ডিয়ার ভিউয়ার্স, আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন ল। ল মিন্স এনি রুল, রেগুলেশন, canon, or a norm to which human actions are required to conform. এই কথাটির অর্থ হচ্ছে, এই আইনের অর্থ হচ্ছে কোনো ধরনের রুল, রেগুলেশন, ক্যানন অথবা নর্ম, কোনো ধরনের আইন, নিয়ম কানুন, আদর্শ, টু হুইচ, যাহার প্রতি মানুষের কাজকর্ম প্রয়োজন হয় সম্মত হওয়ার, মানুষ কাজ করতে সম্মত হয়, রাজি হয় যে কারণে, সেটাকেই বলা হয় অ্যাকচুয়ালি ল।
ল ইজ ব্রডলি ক্লাসিফাইড ইন্টু টু ক্যাটাগরিজ, অর্থাৎ আইনকে দুইটা ক্যাটাগরিতে ভাগ করা হয়, একটি সাবস্ট্যান্টিভ ল আর একটি প্রসিজারাল ল। সাবস্ট্যান্টিভ লটি কি? সাবস্ট্যান্টিভ ল which explains the parties to understand their rights and duties, অর্থাৎ পক্ষদেরকে, অর্থাৎ যারা মামলায় আসে, আবেদনকারী এবং বাদী বিবাদী যাই বলেন না কেন, যারা মামলা করতে আসে তাদেরকে বলা হয় পক্ষগণ, ইংলিশে বলা হয় পার্টিস। এই পার্টিস পক্ষদেরকে যেই আইনটি ব্যাখ্যা করে এবং বুঝায় তাদের অধিকার এবং দায়িত্ব সম্পর্কে তাদেরকে বুঝায়, এই যে আইনটি সেটিকে বলা হয় সাবস্ট্যান্টিভ ল। যেমন পেনাল কোড, কন্ট্রাক্ট ল অফ প্রপার্টি এটসেট্রা। দেখুন, পেনাল কোড এটি দণ্ডবিধি নামে বাংলায় পরিচিত। এটি হচ্ছে মূল আইন। সাবস্ট্যান্টিভ লয়ের বাংলায় বলা হয় এটাকে মূল আইন, অর্থাৎ যে আইনটি মানুষের অধিকার এবং দায়িত্ব সম্পর্কে যে আইনটি সচেতন করে দেয়। প্রসিজারাল ল, প্রসিজার মিনস আমরা যে বাংলায় বলি প্রসিজার, অর্থাৎ পদ্ধতি সম্পর্কিত আইন যেটা, সেটাই হচ্ছে প্রসিজারাল ল। ইংলিশে এখানে একটি ডেফিনিশন দেওয়া হয়েছে, হুইচ ডিটারমাইন্স দ্য প্রসিজার অফ লিটিগেশন, অর্থাৎ মামলার পদ্ধতি সম্পর্কে যেটি বর্ণনা করে সেটা হচ্ছে প্রসিজারাল ল। যেমন সিপিসি অর্থাৎ কোড অফ সিভিল প্রসিজার, সিআরপিসি অর্থাৎ কোড অফ ক্রিমিনাল প্রসিজার। এই আইন দুটির নামেই প্রসিজার শব্দটি রয়েছে, সুতরাং স্পষ্টভাবে এখানে বোঝা যাচ্ছে যে এই আইন দুইটি হচ্ছে প্রসিজারাল ল। কারণ সিপিসি আর সিআরপিসি আইনের প্রসিজার সম্পর্কে, কিভাবে আদালতে যেতে হবে, কিভাবে মামলা দায়ের করতে হবে, কিভাবে জবানবন্দি জেরা করতে হবে, এই পদ্ধতিগুলো এই আইনে বর্ণিত আছে। তেমনিভাবে এভিডেন্স অ্যাক্ট ইজ প্রসিজারাল ল, অর্থাৎ এভিডেন্স অ্যাক্ট হচ্ছে মানুষ কিভাবে আদালতে গিয়ে সাক্ষ্য প্রদান করবে এই সম্বন্ধে বিস্তারিত পদ্ধতি আইনের মধ্যে বর্ণিত রয়েছে বিধায় এই এভিডেন্স অ্যাক্টকে বলা হয় প্রসিজারাল ল। Dear viewers, we have to know the characteristics of Evidence Act. আমরা একটু দেখি the characteristics, অর্থাৎ এই এভিডেন্স অ্যাক্টের চারিত্রিক বৈশিষ্ট্য কি। এখানে বলা হয়েছে it establishes a working structure for the courts from the grassroots level. grassroots level অর্থাৎ তৃণমূল থেকে কোর্টের জন্য একটা ওয়ার্কিং স্ট্রাকচার এই এভিডেন্স অ্যাক্ট তৈরি করে দেয়। এটা একটা বৈশিষ্ট্য। Another characteristics is it filters the truth and serves the justice to the people of the country. এটা কি করে? ট্রুথ ফিল্টার করে, ফিল্টার অর্থাৎ ছেকে ছেকে সত্য বের করে নিয়ে আসে, এবং সার্ভস অর্থাৎ সরবরাহ করে জাস্টিস, দ্যাট মিনস ন্যায় বিচার, অর্থাৎ এটা সত্য ফিল্টার করে ন্যায় বিচার সরবরাহ করে এই আইন। সো এই ক্যারেক্টারিস্টিক্স এর মাধ্যমে ডিয়ার ভিউয়ার্স আপনারা বুঝতে পারছেন দ্য এভিডেন্স অ্যাক্ট ইজ ভেরি ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট অ্যাক্ট। দেন আমরা আসবো, আমরা একটু জানার চেষ্টা করব অবজেক্টিভস, অর্থাৎ এর উদ্দেশ্য কি। অবজেক্টিভস, এভিডেন্স অ্যাক্টের অবজেক্টিভস: টু হেল্প দ্য কোর্টস to reach the truth and to avoid any confusion in the mind of judges, অর্থাৎ এই আইনটি কি করে? কোর্টকে সহায়তা করে, টু রিচ দ্য ট্রুথ সত্যে পৌঁছাতে সহায়তা করে, হেল্প করে, অ্যান্ড টু অ্যাভয়েড এবং এড়িয়ে চলে এনি কনফিউশন ইন দ্য মাইন্ড অফ জাজ, অর্থাৎ জজের মনে কোনো ধরনের কনফিউশন সে এড়িয়ে চলতে সাহায্য করে। ডিয়ার ভিউয়ার্স, এইবার আমরা একটু দেখার চেষ্টা করব স্ট্রাকচার অফ এভিডেন্স অ্যাক্ট, অর্থাৎ এভিডেন্স অ্যাক্টের যে আইন বইটি আছে এর গঠনটি কি। সংক্ষেপে বলতে গেলে এভিডেন্স অ্যাক্টটি তিনটি পার্টে বিভক্ত। এই তিনটি পার্টের মধ্যে 11টি চ্যাপ্টার রয়েছে এবং 167টি ধারা রয়েছে।
ডিয়ার ভিউয়ার্স, দেখুন তিনটি পার্টের মধ্যে আমরা একটু মনে রাখার জন্য যদি একটু বলি, তিনটি পার্টের মধ্যে ফার্স্ট পার্ট ওয়ানে আছে রিলেভেন্সি অফ ফ্যাক্ট, অর্থাৎ ঘটনার প্রাসঙ্গিকতা। পার্ট টুতে আছে ওয়ান প্রুফ, প্রমাণ প্রমাণ সম্বন্ধীয়। পার্ট থ্রিতে আছে প্রোডাকশন অ্যান্ড ইফেক্ট অফ এভিডেন্স, অর্থাৎ সাক্ষ্য উপস্থিত করা এবং এর ফলাফল। এই তিনটি পার্ট ওয়ান টু থ্রি। পার্ট ওয়ান রিলেভেন্সি অফ ফ্যাক্ট, পার্ট টু অন প্রুফ, পার্ট থ্রি প্রোডাকশন অ্যান্ড ইফেক্ট অফ এভিডেন্স। ভিউয়ার্স, এরপর আমরা একটু আসি এই পার্টগুলো সম্বন্ধে আরেকটু মনে রাখার জন্য আমরা আরেকটু হালকা একটু বিস্তারিত আলোচনায় চলে যাই। দেখুন, পার্ট ওয়ান বলা হয়েছে রিলেভেন্সি অফ ফ্যাক্ট। এই পার্ট ওয়ানের মধ্যে টোটাল আমরা এখন চেষ্টা করব যে তিনটা পার্টে বিভক্ত দ্য এভিডেন্স অ্যাক্ট, এই তিনটা পার্টের মধ্যে যে 11টা চ্যাপ্টার রয়েছে আর 167টি ধারা রয়েছে, এই 11টি চ্যাপ্টার এবং 167টি সেকশন, এগুলো আমরা একটু মনে রাখার চেষ্টা করব। দেখুন ডিয়ার ভিউয়ার্স, পার্ট ওয়ানে রিলেভেন্সি অফ ফ্যাক্ট বিষয়টি চ্যাপ্টার ওয়ান এবং চ্যাপ্টার টু, দুইটি চ্যাপ্টার অনলি পার্ট ওয়ানে। এই 11টি চ্যাপ্টারের মধ্যে চ্যাপ্টার ওয়ান অ্যান্ড টু হচ্ছে পার্ট ওয়ানের মধ্যে। ওয়ানে হচ্ছে প্রিলিমিনারি, প্রারম্ভিকা, এখানে রয়েছে সেকশন 1 to 4, সেকশন 1 থেকে 4 পর্যন্ত। চ্যাপ্টার টু হচ্ছে রিলেভেন্সি অফ ফ্যাক্ট, এখানে রয়েছে সেকশন 5 to 55, অর্থাৎ এই টোটাল 167 ধারার এভিডেন্স অ্যাক্টের সবচেয়ে বড় সেকশন হচ্ছে, সবচেয়ে বড় চ্যাপ্টার হচ্ছে 2, রিলেভেন্সি অফ ফ্যাক্ট। ডিয়ার ভিউয়ার্স, পার্ট ওয়ানের মধ্যে 55টি ধারা চলে গেল, চ্যাপ্টার ওয়ান অ্যান্ড টু দুইটি চ্যাপ্টার। এরপরে আমরা দেখব পার্ট টুতে কী অবস্থা। পার্ট টুতে চ্যাপ্টার থ্রিতে রয়েছে ফ্যাক্টস হুইচ নিড নট টু বি প্রুভড, অর্থাৎ যে বিষয়গুলো প্রমাণ করার কোনো প্রয়োজন নাই এই বিষয়ে আলোচনা রয়েছে। এখানে সেকশন 56 থেকে 58 পর্যন্ত। চ্যাপ্টার থ্রি ওরাল এভিডেন্স, এখানে সেকশন 59-60, অর্থাৎ চতুর্থ চ্যাপ্টারে ওরাল এভিডেন্স, মৌখিক সাক্ষ্য, চ্যাপ্টার হচ্ছে 59-60। চ্যাপ্টার 5 ডকুমেন্টারি এভিডেন্স, অর্থাৎ দালিলিক প্রমাণ। এই দালিলিক প্রমাণ রয়েছে পঞ্চম চ্যাপ্টারে, এখানে সেকশন 61 থেকে 90 এ, অর্থাৎ 61 to 90 এ। চ্যাপ্টার 6, এখানে বলা হয়েছে অফ দ্য এক্সক্লুশন অফ ওরাল বাই ডকুমেন্টারি এভিডেন্স, অর্থাৎ দালিলিক সাক্ষ্য দ্বারা মৌখিক সাক্ষ্যকে বর্জন করা সম্বন্ধে এখানে রয়েছে। এখানে সেকশন রয়েছে 91 থেকে 100 পর্যন্ত। পার্ট টু দেখলাম, এবার আমরা দেখব পার্ট থ্রির কি অবস্থা। পার্ট থ্রি লাস্ট পার্ট হচ্ছে প্রোডাকশন অ্যান্ড ইফেক্ট অফ এভিডেন্স। এখানে হয়েছে 7 থেকে 11 চ্যাপ্টার পর্যন্ত। চ্যাপ্টার 7 রয়েছে বার্ডেন অফ প্রুফ, অর্থাৎ প্রমাণের দায় দায়িত্ব কার উপরে বর্তায়, এখানে সেকশন 101 থেকে 114। চ্যাপ্টার 8 স্টোফেল, এটা একটা নীতি, এটা আলোচনা পরে আমরা চেষ্টা করব পরবর্তী কোনো টিউটোরিয়ালে। সেকশন 115 থেকে 117 এখানে রয়েছে। চ্যাপ্টার 9-এ রয়েছে উইটনেস, অর্থাৎ সাক্ষ্য, সেকশন 118 থেকে 134। দেন চ্যাপ্টার 10 এক্সামিনেশন অফ উইটনেস, অর্থাৎ সাক্ষ্যকে পরীক্ষা করা, এখানেও কিছুটা আলোচনা রয়েছে। ডিয়ার ভিউয়ার্স, আমরা পরবর্তী কোনো এক টিউটোরিয়ালে এটি জানার চেষ্টা করব। টিউটোরিয়াল দীর্ঘায়ু করে বিরক্তির কারণ হতে চাই না বিধায় এখানে এই আলোচনাটি করব না। ডিয়ার ভিউয়ার্স, চ্যাপ্টার 10-এ রয়েছে সেকশন 135 থেকে 166। লাস্ট চ্যাপ্টার, দ্যাট মিনস চ্যাপ্টার 11, এখানে লাস্ট সেকশন, লাস্ট চ্যাপ্টারে লাস্ট সেকশন, অর্থাৎ অ্যাডমিশন অ্যান্ড রিজেকশন। এখানে রয়েছে সেকশন 167, 100, এই হলো 167 ধারা। টোটাল আমরা সংক্ষেপে এভিডেন্স অ্যাক্টের ওভারভিউ দেখে নেওয়ার চেষ্টা করলাম। এখানে আমি অ্যাট আ গ্ল্যান্স, জাস্ট টু মেমোরাইজ দ্য টোটাল এভিডেন্স অ্যাক্ট ইজিলি, আমি কিছু সংক্ষেপে
তুলে ধরার চেষ্টা করেছি। তিনটি পার্টে বিভক্ত এভিডেন্স অ্যাক্ট পার্ট 1, 2, 3। দেখেন, পার্ট 1-এ আছে চ্যাপ্টার 1 আর 2, দুইটা চ্যাপ্টার, সেকশন 1 থেকে 55। আমরা যদি চ্যাপ্টারের দিক থেকে চেষ্টা করি মনে রাখার, তাহলে দেখবেন পার্ট 1-এ 1 থেকে 2 চ্যাপ্টার, পার্ট 2-তে চ্যাপ্টার 3 থেকে 6 পর্যন্ত, পার্ট 3-তে চ্যাপ্টার 7 থেকে 11 পর্যন্ত। সেকশনের দিক থেকে মনে রাখার চেষ্টা করি, পার্ট 1-এ সেকশন 1 থেকে 55, পার্ট 2-তে সেকশন 56 থেকে 100, পার্ট 3-তে সেকশন 101 থেকে 167। সুতরাং আমরা একটু চেষ্টা করলাম সংক্ষেপে দ্য এভিডেন্স অ্যাক্ট সম্বন্ধে জেনে নেওয়ার। পরবর্তীতে আবার আলোচনা হবে, কথা হবে। থ্যাঙ্কস, ধন্যবাদ, খোদা হাফেজ।